নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে আমি চলেছি নতুন আরেক জায়গায় ঘুরতে। চলুন আজকে আমার সঙ্গে আপনারাও চলুন সেখানে। ইতিমধ্যেই লোকাল ট্রেন আমাদের স্টেশনে চলে এসেছে। এবার আমরা সোজা চলে যাব হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেলাম 10:30 বাজে এখন রাত, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এত রাত হয়ে গেছে। হাওড়া স্টেশন পুরোপুরি জমজমাট। এতটা রাত হওয়ার পরেও কত লোকজন এখানে, কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ কোথাও ঘুরতে যাবে, হয়তো কানেক্টিং ট্রেন ধরবে, অথবা হয়তো কেউ নিজের অফিস থেকে ফিরছে বাড়িতে, অথবা কেউ আমাদের মতো আমি যেমন বাস ধরে যাব, সেটা কেউ বাস ধরতে যাচ্ছে কোথাও ঘুরতে যাবে বলে। রাতের এখানে বাজারের সমারোহটা দেখলেও বোঝার উপায় নেই যে এখন রাত এত হয়ে গেছে। কত মানুষ নিজের বাড়ির জন্য এখন এই রাতে বাজার করে নিয়ে ফিরছেন হয়তো। সিঁড়ি দিয়ে উঠেই আমরা বেরিয়ে যাব হাওড়া স্টেশনের বাইরে। সেখান থেকে আমরা লোকাল বাস ধরে চলে যাব সোজা আমাদের গন্তব্যে এখনের মতো, যেটা হলো ধর্মতলা। এত সকল বাসগুলোর মধ্যে যেটা ধর্মতলাগামী হবে সেই বাসে আমরা চেপে পড়ব এবং চলে যাব ধর্মতলার উদ্দেশ্যে। সেখানে আছে আমাদের কানেক্টিং বাস। এখন বাজে রাত 11টা আর এখন আমরা পৌঁছে গেলাম ধর্মতলায়। ধর্মতলার এখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে নানা জায়গায় যাওয়ার জন্য। যেমন আমাদের আজকে যাত্রা আছে নিউ দীঘার উদ্দেশ্যে, সেই জন্য আমরা এখানে বাসটা ধরে নেব। আমাদের বাসে বুকিং আগে থেকেই করা ছিল, যার জন্য এবার আমরা ওই বুকিংয়ে যে নাম্বার দেওয়া আছে বাসের ড্রাইভারের বা বাসের যে নাম্বার প্লেট আছে সেটা আমরা চেক করে বাসটা খুঁজে নেব এবং বাসে উঠে পড়ব। বাস স্টপের এই দিকটাই পুরোটাই খালি মতো রয়েছে, অনেকটাই ফাঁকা নিস্তব্ধ এলাকা। কিন্তু এর ঠিক উল্টো দিকেই যেখানে আর কি বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, কতটা কোলাহলপূর্ণ আর কতটা জনমানবপূর্ণ সেটা ভিডিওতে দেখলেই বোঝা যাচ্ছে। পুরো রকমই পাল্টে গেল, একদিকটা পুরো ফাঁকা আর একদিকটা এত কোলাহলপূর্ণ। বাসে ওঠার আগে আপনারা চাইলে এইখান থেকে টুকটাক কিছু খেয়ে নিতে পারেন, অথবা কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, চিপস, বিস্কিট নিয়ে নিতেই পারেন সঙ্গে বাকি যাত্রাটার জন্য। বাসের টিকিট আপনারা রেড বাস বা সেরকম কোনো অ্যাপের থেকে বুক করতে পারেন, অথবা সোজা এখানে ধর্মতলা এসে গেলে নানান রকম বাসের এখানে এজেন্সিগুলোর টিকিট কাউন্টার আছে, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন টিকিট এখানের মূল্য নানা রকম, ধরুন 300 থেকে শুরু করে 800-900 অব্দি আছে। এবার সেটা ভ্যারি করে সিজনের ওপর, এসি নন এসি, ট্রাভেলার্সের ওপর আর টাইমিংয়ের ওপর। আপনারা আপনাদের সুবিধা মতো নিজের সামর্থ্য মতো বাসের টিকিট নিয়ে নিতে পারবেন। আমাদের বাস কিন্তু নির্দিষ্ট টাইমেই 12টার সময় ছেড়ে দিয়েছিল। এবার পালা এলো শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার। কলকাতাকে টাটা করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানের দিকে। রাতের মায়াবী শহরটাকে একটা আলাদাই অন্যরকম সুন্দর লাগছে দেখতে। দিনের বেলা দেখে তো অভ্যস্তই আছি আমরা, কিন্তু রাতের বেলা খুব কম দেখেছি আমি বিশেষ করে এত রাতে খুব কমই দেখেছি শহরটাকে, তাই জন্য আমার খুবই ভালো লাগছিল। আর ঘুরতে গেলে কোথাও মন এমনিই ভালো থাকে, তখন সবকিছু একটু বেশি সুন্দর, একটু বেশিই ভালো মনে হয়। এই রাস্তাটা তো প্রায় কম বেশি সকলেরই চেনা যারা এখান দিয়ে গেছে, তাহলে বোঝাই যাচ্ছে আমরা কোন দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি মেদিনীপুরের দিকে, পূর্ব মেদিনীপুরের দিকে। আর সেখানে আমরা আজকে যাব নিউ দীঘা থেকে বেশ কিছুটা যেতে হবে আমাদের, যেখানে স্টে আছে সেখানে, কিন্তু বাসটা তো নিউ দীঘাতেই নামাবে, তাই নিউ দীঘাই গন্তব্য ধরা যাক। কলকাতা শহরকে পেছনে ফেলে আমরা এখন হাইওয়ের ওপর দিয়ে চলেছি। হাইওয়েতে অনেকটা স্পিডেই যাচ্ছে বাসটা, দেখলে বোঝাই যাচ্ছে। আর রাতের জার্নি আমার তো স্পেশালি খুবই ভালো লাগে। যারা আমার পুরনো ভিডিও দেখেছে তারা জানে যে আমি সেই ভিডিওতেও বলেছি রাতে ট্রাভেল করতে আমার খুবই ভালো লাগে। রাত প্রায় এখন 1টা বাজে। বাসের বেশিরভাগ জনই ঘুমিয়ে পড়েছে, আর কিছু কিছু জন আছে আমার মতো যারা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে সারা রাস্তাটা এনজয় করতে যাচ্ছে। আমরা প্রায় কোলাঘাট চলে এসেছি। কোলাঘাটে বেশ কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার রওনা দেবে নিজের গন্তব্যের উদ্দেশ্যে বাসটি।
সকালবেলার ওই 4টে-5টার মধ্যে আশা করি পৌঁছেই যাব আমরা নিউ দীঘা। কোলাঘাট থেকে বাসটি 2:10 নাগাদ ছেড়ে দিল। রাস্তায় বিশেষ কিছু আলো নেই, অন্ধকারে ভিডিও রেকর্ডিংও খুব একটা বেশি ভালো হচ্ছে না, যার জন্য আমি ভাবলাম আজকে রাত্রিরে বেশি আর ভিডিও করব না, একেবারে কাল সকালে পৌঁছেই আপনাদের দেখাবো নিউ দীঘার দৃশ্য। সকাল 5টা থেকে 5:30টার মধ্যেই বাস আমাদের নামিয়ে দেয় নিউ দীঘায়, কিন্তু সেই টাইমে তো আর চেকিং দেবে না হোটেলে, তাই আমরা ঠিক করলাম সেই সময়টা আমরা বিচের ধারেই কাটিয়ে নেব। আমরা ছিলাম নিউ দীঘা থেকে একটু দূরে ঢেউসাগর বলে বিচটার ওখানে, যেখানে টোটো করে যেতে হয়, যেখানে বাস নামায় সেখান থেকে। ঢেউসাগর বিচটা নিউ দীঘা বিচের থেকে বা ওল্ড দীঘা বিচের থেকে অনেকটাই ফাঁকা। সময় কাটানোর জন্য বা ছুটিতে ঘোরার জন্য এখন এটা একটা খুবই ভালো স্পট। নয়তো নিউ দীঘা বা ওল্ড দীঘা এত কনজেস্টেড হয়ে গেছে যে ওখানে ফাঁকা জায়গা খুবই কম পাওয়া যায়। আমার এই চারপাশটাই দেখুন না, রাস্তাটা কতটা ফাঁকা আর কতটা সুন্দর লাগছে, একটা গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে পুরো। যাওয়ার সময় হেঁটে গেলেও ফেরার সময় হোটেলে আমরা টোটো করে নিয়েছিলাম, কারণ রোদ্দুরটা অনেকটা উঠে গেছিলো, তাই আর হাঁটতে পারিনি। আমরা হোটেল আগে থেকেই বুক করে রেখেছিলাম অনলাইনে। এই যে এইটা ছিল আমাদের হোটেল NRS হিলটন। হোটেলটা কিন্তু খুবই ভালো। ভেতরে আমি যখন হোটেলটা ট্যুর দেব তখনই আপনারা দেখতেই পাবেন হোটেলটা খুবই ভালো। বাইরেটা এই রকম, বেশ অনেকটা খোলামেলা জায়গা রয়েছে, আশেপাশে অনেক হোটেল রয়েছে যদিও, কিন্তু অতটা ভিড় নেই। হোটেলে এটা এন্ট্রান্স। কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান নিজের, সেখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, তাই কোনো অসুবিধাই হবে না গাড়ি আনলে। এটা রিসেপশন এরিয়া হোটেলের, সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব, কারণ আমাদের রুম ছিল 2nd ফ্লোরে। আর এই যে হলো সুইমিং পুল হোটেলের মধ্যেই, যেটাই গরমে একান্তই প্রয়োজন। অনেকেই বিচে গিয়ে স্নান করতে না পারলে সুইমিং পুলে আরামসে করে নিতে পারবেন। এটা হলো ডাইনিং এরিয়া হোটেলের, যেখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন, আর তার পাশেই রয়েছে ঠিক সুইমিং পুলটা, যেখানে বাচ্চাদের জন্য আলাদা কিন্তু সেকশন করা রয়েছে। হোটেলের মধ্যে লাগেজ রেখে ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা টোটো ধরে উদয়পুর বিচের দিকে। উদয়পুর বিচে আমরা ঠিক করেছি আজকে সকালবেলাটা কাটাবো। এই যে চলে এলাম উদয়পুর বিচে। কতটা ভিড় রয়েছে, এই গরমে ভেবেছিলাম হয়তো আমরাই এসেছি পাগলের মতো ঘুরতে, কিন্তু না, প্রচুর লোক ঘুরতে এসেছে। তার মানে ভ্রমণ পিপাসু বাঙালি বলে যেটা একদম ঠিকই বলে, গরম হোক শীত হোক বর্ষা হোক, বাঙালির ঘুরতে যাওয়া চাই চাই। এই বিচে আমি এর আগে কখনো আসিনি। আমি নিউ দীঘা, ওল্ড দীঘা, মন্দারমণি সেইগুলো ঘুরেছি, কিন্তু উদয়পুর বিচে ফার্স্ট টাইম এলাম। বেশ ভালো, জমজমাট আছে, লোকজন আছে অনেক বেশি, ফাঁকা নেই অতটা। এই টেবিল চেয়ারের ব্যবস্থাটাও কিন্তু খুবই ভালো। এখানে আপনারা এমন জায়গাতে টেবিল চেয়ার বুক করতে পারেন যেখানে ঢেউ এসে সোজা আপনার পায়ে লাগবে, অথবা জলের মধ্যে কিছুটা রয়েছে সেরকম টেবিল চেয়ার আপনারা বুক করে নিলে মন্দ লাগবে না, এই গরমে বেশ ভালোই লাগবে। আর সাথে যদি হাতে একটা ডাব নিয়ে নেন বা কোনো ঠান্ডা জাতীয় কিছু পানীয় নিয়ে নেন, খুবই ভালো লাগবে।
এখানে কিন্তু টাটকা টাটকা মাছও পাওয়া যায়, আপনারা চাইলেই তা কিনে নিতে পারেন এবং পরে অন্য কোনো দোকান থেকে রান্নাও করিয়ে নিতে পারেন। এখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা ফিরে যাব হোটেলের দিকে। যত বেলা বাড়ছে তত গরমটাও বাড়ছে আর রোদ্দুরটাও বাড়ছে, তাই নিজেদের শরীরটা ঠিক রাখতে আমরা হোটেলে ফিরে যাওয়াটাই শ্রেয় মনে করলাম। দুপুরবেলাটা স্নান করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা সন্ধেবেলা বেরিয়ে গেলাম ওল্ড দীঘা ঘুরতে যাওয়ার জন্য। রাস্তার ধারে এই সমস্ত দোকানগুলো দেখতে দেখতে এবং মার্কেটের ভেতর দিয়ে ভিড় ঠেলে ঠেলে আমরা এগিয়ে গেলাম সি বিচের দিকে। বিচের ধারে বসার আগে আমরা ঠিক করে নিলাম মার্কেটটা আর একটু ঘুরে নেব, একটু খাওয়া দাওয়া করে নেব, তারপর সমুদ্রের ধারে গিয়ে বসবো বেশ কিছুক্ষণ। সেই হিসেব মতোই আমরা ঘুরে নিলাম মার্কেটটা। ওল্ড দীঘার সমুদ্র দেখতে যেন মানুষেরই সমুদ্র নেমে পড়েছে রাস্তায়, এতটা ভিড় এখানের রাস্তায়। তাও ঘুরতে যেমন আমরা এসেছি সবাই এসেছে, তাই কিছু সেই নিয়ে তো বলা যাবেই না। আর এখানে এই সমস্ত দোকানগুলো রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর শাঁখের জিনিস, ঝিনুকের জিনিস, এছাড়াও অন্যান্য রকম জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা চাইলেই তা কিছু কিনে নিতেই পারেন। এছাড়াও এখানে রয়েছে জুটের তৈরি ব্যাগের দোকান, মাটির জিনিসের দোকান অথবা কাঠের জিনিসের দোকান, যেখানে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়াই যাচ্ছে। আর সেগুলোর খুব একটা বেশি দাম নয়, রিজনেবল প্রাইস বলতে পারেন। তবে কিছু কিছু দোকানে অত্যাধিক দাম চায়, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের বার্গেন করে নিতে হবে। আমার সাথে আপনারাও আজকে মার্কেটটা একটু ঘুরে দেখে নিন। এতক্ষণ গরমে ঘুরে এবার একটু ঠান্ডা হওয়া দরকার, মানে আইসক্রিমটা খাওয়া অত্যাধিক দরকার হয়ে পড়েছে। যার জন্য আমরা চলে গেলাম সোজা আইসক্রিমের দোকানে এবং এখানে আমাদের পছন্দ মতো সবাই যে যার পছন্দের আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে চলে এলাম বিশ্ব বাংলা পার্কে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নানান জায়গায় ছবি তুলে চলে গেলাম সামনের দিকে, মানে এবার বিচের ধারে গিয়ে বসতেই হবে। অনেক ঘুরে ফেলেছি, অনেক ঘেটে ফেলেছি এই গরমে, আর পারা যাচ্ছে না। জাস্ট এবার বিচের ধারে গিয়ে একটু সমুদ্রের হাওয়া খেয়ে ঠান্ডা হতে হবে, যেই জন্য আর কি মেন আশা সমুদ্র দেখতে। রাতের অন্ধকারে পূর্ণিমার সময় সমুদ্র দেখতে অসাধারণ লাগে, আর আকাশের চাঁদটা তো রয়েছেই সঙ্গে। আমার পূর্ণিমার চাঁদ আর সমুদ্র একসঙ্গে দেখতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। যার জন্য প্রায় যতবারই আমি সমুদ্রের কাছে যাই পূর্ণিমার সময়টা দেখে যেতেই বেশি পছন্দ করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, অন্য টাইমেও যাই। কিন্তু
এটাই আমার ফেভারিট টাইম, যে সমুদ্র দেখবো পূর্ণিমার সময় চাঁদের সাথে। এবার সময় হয়ে এসেছে হোটেলে ফিরে যাওয়ার, যার জন্য আমরা খাবার প্যাক করে নিলাম বেশ কিছু, যেমন চিকেন তন্দুরি আর চিকেন কাবাব সাথে নিয়ে চলে গেলাম হোটেলে। বাকি খাবার হোটেলেই অর্ডার করে নেবো। আর মাছ ভাজা আর মাছের এগুলো বাদ দিই কেমন করে, মাছ ভাজা তো খেতেই হবে সমুদ্রের ধারে গিয়ে, ওইটা ছাড়া সমুদ্র অসম্পূর্ণ ঘোরা। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা বা আমাদের ঢেউসাগর অত অবধি পুরো রাস্তা বাঁধানো আছে সমুদ্রের পাড় থেকে, যেটা দিয়ে আমরা হেঁটে হেঁটেই ঠিক করেছি চলে যাব হোটেলে আজকে। সমুদ্র দেখতে দেখতে ঠান্ডা হাওয়া খেতে খেতে হোটেলে পৌঁছে যাব আমরা এই রাস্তা ধরেই সোজা হেঁটে। রাতের বেলায় লাইটের আলোয় যেন এই হোটেলটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। নমস্কার।